হয়ে মুখটা সুফিয়ার দিকে ফেরালেন তিনি। আজ ছাড়া তো উপায় দেখছি না সুফিয়া, কি করি এখন? এদিকে ফিহার কালকে কলেজে অনুষ্ঠান, আবার রোকসানা সেদিক থেকে মেয়ে দুটোকে পাঠিয়ে দিতে কালি চাপ দিচ্ছে। ওই বাড়িতে দীপের চাচাতো ফুপাতো ভাই বোনগুলো সব একত্র হয়েছে দেখে দীপও চাইছে ফিমা ফিহা আজই হাজির হোক। আমার এখানকার কাজ শেষ করতে করতে বৃহস্পতিবার সন্ধ্যা, আবার সাইদের ছুটি হচ্ছে কিনা তাও জানি না। কি একটা ফ্যাসাদে পড়ে গেলাম বলো এখন। কি নাবিলারে বোঝাইয়া কমুন অনুষ্ঠানে না গিয়া দীপকে ওইখানে যাইতে? নাইলে এক কাম করি আপা, নাবিলা তো দীপের বিয়াতে যাইতেছে, ওগুর লগে ফিমা আর ফিহারে ব্যবস্থা করে দেই, কি কন? না, বুড়ির সাথে এই কাজ করো না। বান্ধবীদের সাথে এই বয়সে আনন্দ না করলে আর কবে করবে? যেতে দাও। আমি নাজু আর রোকসানাকে ফোন করে বলে দিচ্ছি তুমি আর ফিমু কাল দুপুরের দিকে লাবিবদের গাড়িতে রওনা দিচ্ছ। আমি মেজর সাহেবের সাথে বৃহস্পতিবার রাতের মধ্যে সব পাট চুকিয়ে রওনা দেওয়ার চেষ্টা করব। মেজর সাহেব ফোন করে বারবার বলে দিয়েছেন খালি হাতে ওদের বাড়িতে না যেতে। তাহলে কেনাকাটার জন্য আজকে বের হওয়া ছাড়া উপায় দেখছি না। তুমি বিকেলের মধ্যে সব কাজ করে আমার জন্য অপেক্ষা করবে। আমি এক পাকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দেব। চুপ করে সমস্ত কথা শ্রবণ করতেই সুফিয়ার হুঁশিয়ারি মাথাটায় দারুণ একটা বুদ্ধি চলে এলো। তিনি মনে মনে কথাটা সাজিয়ে নিয়ে আফসানার দিকে বলে উঠলেন, তাহলে আপা আরেক কাম করুন যাই, কিন্তু আপনি তো এদিকে নতুন বইয়ের লেগা কেনাকাটা করতে যাইতেছেন, আমি এখন বুড়া ফুরা দিদি, অন্যদিকে আপনি কইল্লা যুগের তালে মিলাইয়া জিনিস কিনতে পারেন না। আমগো ফিমা এই কামে কিন্তু এই কামের লেগে একদম ফিট আছে আপা। কচি মাইয়া পুতের সাজগুজের জিনিস ও চাইতে ভালো কেউ বুঝবে না, ওরেও লগে লইয়া নেই। ওমা, ফিহা কি বাড়িতে একা থাকবে নাকি? ও আপা খালি চিন্তা করেন কেন, তাই তো আজকে 5টার সময় আইব কইছে। আমি এইখানে কামকাজগুলা গোছাইয়া ফিমারে লইয়া রেডি হইয়া থাকি। সুফিয়ার কথাটা মন দিয়ে শোনার পর আপন ভাবনায় নিজে নিজেই কিছুক্ষণ ছক কষলেন আফসানা। ফিহার সাথে প্রথমে যে এই ধুরন্ত সমস্যাটা সাইদের সাথে হয়ে গেছে, ওটার জন্য কি এখনো তার ছেলে ফিহার সাথে তর্ক বিতর্ক করবে কিনা? যদিও ফিহার সাথে গতকাল 3.5 ঘন্টা ঘুরে ফিরে তেমন রাগ ক্ষোভ বিরক্তি প্রকাশ করেনিও, তাহলে এটা ধরেই নেওয়া যায় ওদের মধ্যে সাপে নেউলে ব্যাপারটা এখন আসবে না। নিশ্চিন্ত মনে সবকিছু ঠিকঠাক রেখে এবার অফিসের জন্য বেরিয়ে গেলেন আফসানা। বিকেলের আকাশ জুড়ে ঘন কালো বৈশাখীর মেঘ এসে পুরো চারধারা অন্ধকার করে রেখেছে। জানলা দিয়ে বাইরে তাকালে ঝুম বৃষ্টির আগ্রাসী অবস্থা দেখা যায়। একটু আগেই বাবার সাথে কথোপকথন সেরে রান্নাঘরে ঢুকেছে ফিহা। বর্তমানে বাড়িতে কেউ নেই। সুফিয়া এবং ফিমা আফসানা পাঠানো গাড়িতে ঘন্টাখানেক হলেও শপিং এর জন্য বেরিয়ে গেছে। শূন্য খা খা করা বাড়িতে একা থাকলেও পাহাদার দাওয়ান দুটো যে ধরনের নিরাপত্তা দিয়ে থাকে, তাতে 1 সপ্তাহ যদি এইভাবে থাকার প্রয়োজন হয় তাতেও ফিহার ভয় নেই। এমন সময় বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে উঠলেই দরজার বাইরে আগন্তুকের নির্দেশ পাঠিয়ে দিল। তড়িঘড়ি করে দরজা খুলে দিলে সামনে দাঁড়ানো লম্বা রিজু ও বৃষ্টির পানিতে যুবথু ভেজা মানুষটাকে দেখে তৎক্ষণাৎ চোখ নামিয়ে সরে গেল ফিহা। বৃষ্টির ছোবলে সমস্ত শরীর ভিজে গিয়ে গা ছুঁয়ে ছুঁয়ে এখন পানি ঝরছে সাইডে। তবু ডান হাতে ধরা প্যাকেটটা সন্তর্পণে হাত উল্টো করে পিঠের আড়ালে দক্ষভাবে লুকিয়ে নিয়েছে। সামনে থেকে ফিহা চটপট করে সরে চড়ে হাঁটু ঠেকিয়ে জুতো ফিতাগুলো খুলতে থাকলে এক ফাঁকে জুতোর ছোট আলমারিটার পেছনে প্যাকেটটা লুকিয়ে রাখলো সে। ঠিক তখনই সামনে থেকে আবারও ফিহা হাজির হয়ে তোয়ালে বাড়িয়ে পড়ল। মাথা মুছে নিন। তোয়ালে ধরা হাতটা চোখ বুলিয়ে আবারও জুতা খোলার দিকে মনোযোগ দিল সাইদ। লাগবে না। উত্তর শুনে মেজাজটা একটু খারাপ হলো ফিহার। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর জবাবটা বড্ড তেজ দেখিয়ে বলল, আপনার জবাবটা আমার কাছে ভালো লাগেনি। আপনি যে বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে বাড়ি এসেছেন, সেই হুঁশ কি আপনার আছে? জনাব, আপনার মা বা খালা কেউ এই মুহূর্তে পারেনি। আপনাদের কোনো কিছু সম্বন্ধে আমি এক দণ্ডও জানি না। এমতো অবস্থায় 104 ডিগ্রি জ্বরে কাদা হয়ে পড়লে বাড়িতে ডক্টর ডাকতে পারবো না। দয়া করে ভদ্র মানুষের মতো হাত থেকে তোয়ালেটা নিন আর সেটা মাথায় প্রয়োগ করুন, ওকে? মধ্যবর্তী দূরত্বটুকু ফিহা দর্পের সাথে নিজেই খুঁচিয়ে
মধ্যবর্তী দূরত্বটুকু ফিহা দর্পের সাথে নিজেই খুঁজিয়ে সত্য জুতা খুলে দাঁড়ানো সাইদের হাতে তোয়ালে ধরিয়ে দিচ্ছিল, কিন্তু পা ঘুরিয়ে যেতে নিলে খেয়ালই করল না নিচের ফ্লোরটা পানির জন্য বেকায়দায় পিচ্ছিল হয়ে গেছে। দ্রুত পায়ে এগোতে নিলে বেমক্কা পা ফসকাতেই তীব্র ভয়ের আক্রোশে চিৎকার দিয়ে উঠল ফিহা। কয়েক মুহূর্তের জন্য মাথার ভেতরটা ভোব শব্দে তবদামিয়ে থাকলে সারা মুখ ঘামিয়ে চোখ খুলে তাকালো। সম্মুখে একজোড়া স্থির চক্ষু দেখে ফিহাও কেমন বেকুবের মতো আমতা আমতা করে বলে উঠল, আমি আমি কি পড়ে যাইনি? না তো। আমি কি বেঁচে গেছি? তাই তো মনে হয়। বোকা বোকা প্রশ্নের এমন সরল জবাবে প্রথমবার মানুষটার চোখে হাসি হাসি ভাবটা দেখতে পেল ফিহা। বড্ড সুন্দর, বড্ড আদরে সেই ভাব। অন্যদিকে সবল দৃঢ় হাত দুটো ভারী ভারী বস্তু ধরার জায়গায় আজ ভাগ্যলীলায় নরম তুলতুলে দেহটা নিজের প্রস্তর কঠিন বুকটার সাথে মিশিয়ে রেখেছে। আকস্মিকভাবে পড়তে যাওয়া ফিহার সদ্য স্নাত দেহ থেকে মেহলি গায়ে মিষ্টি সুবাস গন্ধটুকু আচ্ছন্ন করছে ঘোর লাগা মাদকের মতো। পেছনে হাট করে খোলা দরজা দিয়ে হু হু করে ঢুকছে ঠান্ডা ভিজভিজে পাগল হাওয়া। সেই হাওয়াতে উচ্ছ্বসিত হয়ে চোখে মুখে ছুঁয়ে যাচ্ছে মিষ্টি গন্ধ মাখানো আধা শুকনো চুলগুলো। পাথরের মতো শক্ত কঠিন থাবাটা তুলতুলে পিঠের মধ্যে আস্তে আস্তে মোমের মতো দেবে যাচ্ছে। ভীষণ ঘন হয়ে আসছে থরথর করে কাঁপতে থাকা দুটো লোভাতর কোমল ঠোঁট। একটুখানি ছুঁয়ে দিলে কি থরথর করে কাঁপতে থাকা ঠোঁট দুটো শান্ত হয়ে যাবে? ভুলবশত আজ ওড়না না থাকায় গায়ে ল্যাভেন্ডার কামিজের একটুখানি বড় হয়ে থাকা গলাটা দিয়ে ছোট্ট একটা জিনিস দেখতে পেল সাইদ। ডান কাঁধে বিউটি বোন হাঁটিটার একটু নিচে ছোপ ছোপ রক্তের মতো লালচে একটা জন্মদাগ সন্তর্পণে ফুটে আছে। বুকের মসৃণ ফুটফুটে চামড়ার চুমুকের মতো দৃষ্টি আকর্ষণ করছে লাল টুকটুকে ওই জন্মদাগটা। যদি মাথাটা নামিয়ে একটু নিচু করে একবার ওই জায়গাটুকু ছুঁয়ে দেওয়া যেত, শুধু একটাবার অধিকারস্বরূপ রাখা যেত তপ্ত ছোঁয়ার পরশ, তাহলে বাহুবন্ধনে আটকে থাকা এই তুলতুলে নরম দেহটা কেমন করে কেঁপে উঠত তখন। হঠাৎ ঘোর লাগা সন্ধিক্ষণে নির্জন বাড়িটা শূন্য দেয়ালে গম গম করে উঠল পুরুষেরই কণ্ঠের তীব্র চিৎকার। গগনচুম্বী চিৎকারে ভ্রম ভাঙতে শক্ত বাহুবন্ধনের ভেতর আটকে উঠল ফিহা। কণ্ঠ, ডাক, গলা সবটাই চেনা চেনা ঠেকছে ওর কাছে। পরিচিত কণ্ঠে ওরকম চিৎকার শুনে সাইদের পেছনে থাকা দরজা থেকে তৎক্ষণাৎ বিস্ময়ের চোখে তাকালো। দুটো মায়াবী চোখে এক মুঠো বিস্ময় লেপে ফের সাইদের দিকে অস্থির চোখে ঠোক গিরে থামল। সাইদর ভয়কাত্তর অবস্থা দেখে তৎক্ষণাৎ ওকে বাহুবন্ধন থেকে মুক্ত করে নিজেই আগত ব্যক্তিটির পানে তাকায়। সাথে সাথেই এক খাবলা বিরক্তি তার প্রখর চোখে গম্ভীর মুখে লেপটে যায়। আগন্তুক ব্যক্তিটি আর কেউ নয়, ওর বাবা ঠিক করে দেওয়া সেই তথাকথিত ইয়াসিন মাহমুদ। বৃষ্টিবাদলের এমন বৈরী দিনে কেন এই লোক অদ্ভুতভাবে হাজির হয়েছে স্বয়ং বুঝতে পারছে না ফিহাও। স্যার এভাবে হঠাৎ আসাতেও দূরেরই ব্যাপার, উল্টো এই বাড়ির ঠিকানা পর্যন্ত ফিহা কারোর কাছে উচ্চারণ করেনি। মনে মনে শত শত প্রশ্ন জমা হলেও হঠাৎ ফিহার মনে পড়ল ওর জামাটা বোধহয় শুকনো। বুকের সাথে লেপটে থাকার ফলে কামিজের সামনের দিকটা বেশ ভালোই ভিজে গেছে। স্যারও কেমন জুলজুল চোখে পিয়ার মাথা থেকে পা পর্যন্ত অদ্ভুত চোখে তাকিয়ে নিচ্ছে। সাথে সাথে এই ব্যাপারটা লক্ষ্য করতেই দু হাতের সাহায্যে বুকের সামনের অংশটা ঢেকে ফেলল ফিহা। স্যারকে অপ্রতিভ কণ্ঠে প্রশ্নসূচকে বলে উঠল, আপনি এখানে কি করছেন? আমি তো আপনাকে আসার জন্য বলিনি স্যার। আমার যখন একটু আগে বাবার সাথে কথা হলো তখনও তো বাবা বলেনি আপনি আজ আসবেন। বৃষ্টি ভেজা লম্বা কালো রেইনকোট পরে দরজার মুখে দাঁড়িয়ে আছে ইয়াসিন। তার ডান হাতে ধরা কাক ভেজা ছাতাটা ভীষণ ক্ষোভের সাথে ঠাস করে ফ্লোরের উপর ফেলল। দুই চোখে কোপ দৃষ্টি বর্ষণ করে সাইদের দিকে এক পলক তাকিয়ে প্রশ্নটা সরাসরি ফিহার দিকে নিক্ষেপ করল। ফিহা, কি হচ্ছে এসব? তুমি একটু আগে কি করছিলে? বলার ধরনটা দেখে ভেতরে ভেতরে একটু ঘাবড়ে যায় ফিহা। যদি কথাটা বাবার কাছে কুৎসিতভাবে উপস্থাপন করা হয় তখন ব্যাপারটা ভালো হবে না। নিজেকে ঠান্ডা রেখে নির্ভয় চিত্তে প্রত্যুত্তর করল ফিহা,
আপনি যা ভাবছেন, যা দেখছেন বা যা ভাবার চেষ্টার প্রশ্নটা করলেন, ব্যাপারটা আসলে ওরকম না। আমি ফ্লোরের পানিতে পা পিছলে পড়ে যাচ্ছিলাম, উনি আমাকে বাঁচানোর জন্য ওভাবে ধরতে বাধ্য হয়েছেন, ব্যাস এইটুকুই, যেটা একটা ছোটখাটো দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। আর আমি মনে করি ব্যাপারটা যে কারোর সাথে যে কোনো সময় ঘটতে পারে। পিহার কাটকাট জবাব দেবার ভঙ্গি দেখিয়ে সাইদ আর চোখে ওর দিকে তাকালো। গায়ে ল্যাভেন্ডার কামিজটা ভিজে যাওয়ায় তরুণ দুহাতে নিজেকে ঢেকে রাখার অক্ষুণ্ণ চেষ্টা চালাচ্ছে ফিহা, কিন্তু বুকের ডান দিকে কাঁধে একটু নিচে রক্তাভ জন্মদাগটা ওর বাঁশের মতো সরু হাত দুটো ঢাকতে পারেনি একটুও। লজ্জাজনিত ব্যাপারটা এই সারের সামনে না ঘটুক, সেজন্যই নিজেই ডান হাত বাড়িয়ে এক কদম এগিয়ে ফিহাকে নিজের পেছনে ঢেকে দিল সাইদ। কণ্ঠে বেশ তাৎপর্যপূর্ণ ফুটিয়ে সারের মনোযোগ টেনে বলল, আসসালামু আলাইকুম। জি, এদিকে তাকান। আপনি এমন ঝড় বৃষ্টির দিনে কেন এসেছেন সেটা আমার জানা নেই। এই মুহূর্তে কোনো কোশ্চেন না করে ওকে যেতে দিলে ভালো হয়। প্লিজ ডিসমিস হার। দম্ভের মতো শটটা শুনে ইয়াসিন অহঙে সুরের মতো কি যেন একটা বাঁচল। নাকের ডগা কৃত্রিম রাগ ফুটিয়ে বেশ দাবরের সাথে বলল, ওয়ালাইকুম আসসালাম। জি সরি, হুট করে আপনাদের মাঝে ইন্টারাপ্ট করার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আমি এখানে ওর বাবার কথা মেনে লম্বা ছুটি নেওয়ার জন্য আজকের দিনটা পড়াতে এসেছিলাম। পারিবারিক একটা বিয়ের জন্য 2 সপ্তাহের মতন পড়াতে পারবো না দেখে আমার এখানে কষ্ট করে আসা, কিন্তু এখানে এসে যে ধরনের সিনারি, আচ্ছা থাক চলি, কথা না বাড়াই। আই এম সরি ফর ইনকনভিনিয়েন্স। ইয়াসিন ফ্লোরে ঝুঁকে ছাতাটা তুলে যেই প্রস্থানের জন্য পা চালাতে নেবে, ঠিক তখনই কর্কশ কণ্ঠটা তীব্র আদেশের স্বরে গমগমিয়ে উঠল, আপনাকে তো আমি যেতে বলিনি ইয়াসিন সাহেব। ছাত্রীকে কষ্ট করে যেহেতু পড়াতে এসেছেন, সেটাও ঝড় বৃষ্টির মধ্যে, এমন শোচনীয় অবস্থা উপেক্ষা করে সেক্ষেত্রে খালি মুখে আপনাকে বিদায় করাটা আমার জন্য ভেরিটেবল না। কাম ইনসাইড। হোপ ইউ ডোন্ট মাইন্ড ফর দ্য আনসার্টেন ইস্যু। ঝরঝরে মুক্ত ছড়ানো হাসিতে হেসে ফেল ইয়াসিন মাহমুদ। কাষ্ঠমুখে বলল, না না, ইটস ওকে, আমার কোনো প্রবলেম নেই। আপনাদের মতন উচ্চ ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আমার মতন নগণ্য এক টিচারকে সম্মান করেছে, তাতেই আমি সন্তুষ্ট। জি ধন্যবাদ। সাইদ কথাটা শোনার পর 1 সেকেন্ডও দেরি করল না শক্ত উত্তর দিতে। গম্ভীর গলায় চাপা হাসি ফুটিয়ে পাল্টা জবাবে বলল, আপনাকে তো ধন্যবাদই করতে চাইছি ইয়াসিন সাহেব। সুযোগটা যদি দেন তাহলে তো আমার মতো নন ইনফ্লুয়েন্সিয়াল মানুষের গরিবই সার্ভিসটা মিস করবেন। ভেতরে আসুন। ছাত্রীর গার্ডিয়ানের হাতে 1 কাপ হ্যাজেল নাট কফি খেয়ে ধন্য হন। ছাত্রীর গার্ডিয়ান শব্দটা শুনে থক করে পিয়া ছোট্ট বুকে এফোর ওফোর করে ছুরির মতো লাগলো কিছু। এই লোকটা ক্ষণে ক্ষণে ওকে নিজের সাথে জড়িয়ে যেটুকু অধিকার ফুলিয়ে যাচ্ছে, ঠিক যোজন বিয়োজন করে পরিমিত দায়িত্বগুলো পালন করছে, সেসব কিছু দেখে পিহার বুকে খরস্রোতার নদীর মতো কলবল করে এই লোকটা ক্ষণে ক্ষণে ওকে নিজের সাথে জড়িয়ে যেটুকু অধিকার ফুরিয়ে যাচ্ছে, ঠিক যোজন বিয়োজন করে পরিমিত দায়িত্বগুলো পালন করছে, সেসব কিছু দেখে পিহার বুকে খরস্রোতা নদীর মতো কলকল স্বরে বান ভাসিয়ে যাচ্ছে। ইয়াসিনকে কথাগুলো বলেই সম্পূর্ণ পেছনে ঘুরে ফিহার আনা টয়লেটটা দিয়ে সুন্দর করে গা ঢেকে দিল সাইদ, যেন নিজের মহামূল্যবান সম্পদকে কুদৃষ্টির আড়াল থেকে সন্তর্পণে বাঁচিয়ে রাখল সে। হিমজড়ানো কণ্ঠে হাওয়ার দল ফিহার সমস্ত শরীরে শৈত্য কাঁপুনি ছড়ালেও বড় বিস্ময় নিয়ে মুখ তুলে সাইদের শান্ত মুখশ্রী পানে তাকাতে বাধ্য হলো। ওই গভীর দুটো চোখে সমুদ্রের মতো গভীরতা, নেশার মতো মাদকতা, বুকের বাঁ দিকে ছোট্ট মোচড় তুলে দেওয়ার মতো অদ্ভুত চাহনি লুকিয়ে আছে। হাসিহীন অকাট্য চিত্তের মুখটা তখনও গম্ভীরতা বজায় রেখে কাঠিন্য স্বরে বলে উঠল ফিহাকে, রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ কর। বড় গলার জামা, ফিনফিনে ওড়না, খাটো কামিজ, ফিটিং পোশাক এসব যেন না পরতে দেখি। আমার বাড়িতে ভদ্রলক্ষ্মী মেয়ের মতো সবটা দেখে শুনে মেনে চলবি। মনে থাকবে? পাল্টে আয়। ফিয়া এখনো বুঝতে পারছে না এই শান্ত অবিচল কণ্ঠের ভেতর কিসের কঠোরতা লুকানো থাকে। মানুষকে আদেশ করার মতো দাম্ভিকতার স্বর, আর সেটা হাড়ে হাড়ে পালন করিয়ে ছাড়ার মতো বজ্রকঠিন চেতনা। এ দুটো বৈশিষ্ট্য ফিহার কাছে সাধারণ বলে মনে হয় না। একটা অদ্ভুত কৌতূহল থেকেই প্রশ্ন করে উঠল ফিহা, আপনি কি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না?
এখনো ইয়াসিন দরজার কাছে হাঁটু মুড়ে জুতা খুলতে ব্যস্ত, এবং তা যে আর মাত্র কিছু সেকেন্ডের ভেতর শেষ করে আবারও ওদের দুজনকে ফিস ফিস আলাপে কথা বলতে দেখবে সেটা চিন্তা করে সাইদ প্রসঙ্গ পাল্টে পড়ল। জানি না, রুমে যেতে বলেছি, এই মুহূর্তে কোনো প্রশ্ন না।